দেশের স্বার্থ এই সরকারটি কিন্তু রাখতে পারছে না। এই সরকার কিভাবে চলছে, কেমনে চলছে, এটা একমাত্র বলা চলে আবু জাহেদ আল মাহমুদ মাখন সরকার, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। বিশেষ করে দেশ চালাচ্ছে কারা, এটি বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। খন্দকার মাসুক তার একটি ব্যাখ্যা দিয়েছেন যে পরপর বেশ কয়েকটি নির্বাচনে যেখানে হয়তো তাদের নানা অভিযোগ অনুযোগ আছে, যে সে কারণে তাদের মনে হয়েছে যে দেশটি আর জনগণের না, বা সরকার জনগণের সমর্থনে নেই। আপনার কি মনে হয়? ধন্যবাদ। আজকে এসটিভির এই আলোচনায় দেশে বিদেশে এসটিভির অসংখ্য ভক্ত সমর্থক, দর্শক শ্রোতা, উপস্থিত আলোচকবৃন্দ, বিজ্ঞ সঞ্চালক ও কলাকৌশলীবৃন্দ, আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে এই আলোচনাটি এমন একটা পর্যায়ে এসেছে যখন মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে, বাজারে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক দুরবস্থা, ব্যাপক রকমের একটা অনিয়ম দেশে চলছে বাজার ব্যবস্থাপনায়। সরকার দিশেহারা একটা অবস্থায় মানুষকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। সরকারের কোনো মাথা ব্যথা নেই। আজকে বাজার ব্যবস্থা, মানুষের জীবনযাপন, মানুষের নিত্য নৈমিত্তিক কর্মসূচি এবং মানুষের দৈনন্দিন জীবনযাপন পর্যালোচনা করলেই দেখা যায় যে আসলে সরকার চালাচ্ছে, সরকার কিভাবে চলছে, এটা একটা খুব সন্দেহজনক একটা অবস্থানেই চলে গিয়েছে দেশটি। দৃশ্যত আমরা বিগত নির্বাচনগুলোতে যা দেখেছি, এই সরকারটি 5 বছর পরে পরে ক্ষমতার নবায়ন করে বিভিন্ন প্রক্রিয়ায় গত কয়েকটি নির্বাচন করে সরকার এসেছে। সরকারের কিছু লোক পরিবর্তন হয়েছে, অনেকেই 3-4 মেয়াদেও সরকারে আছে, সরকারের মন্ত্রিসভায় আছেন। এই সরকার একটি নামকাওয়াস্তে নির্বাচন আমরা বিভিন্ন সময় আয়োজন হয়েছে এবং সরকার করেছে। নির্বাচন করে গোজামিলের একটি ভোটাভুটি করে একটা নিয়ম রক্ষার নির্বাচন করে গণতান্ত্রিক প্রক্রিয়ার নামে নির্বাচন কমিশনের একটি পদ্ধতি নির্বাচন করতে হবে 5 বছর পর একটি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে আমরা তাই জানতাম। জনগণের সরকার জনগণের দ্বারা নির্বাচিত হবে, এটাই স্বাভাবিক, এবং জনগণের অংশগ্রহণ থাকবে স্বতঃস্ফূর্ত সকল পর্যায়ে। বিশেষ করে অধিকাংশের মতামতের ভিত্তিতে একটি নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হয়। সেরকম নির্বাচন কিন্তু আমরা দেশে দেখিনি। সেই নির্বাচন যেহেতু দেশে হয়নি বিগত 2-3টি নির্বাচনে, এবং 13 সাল, 18 সাল, এবার 24 সালে আমরা তা দেখিনি। সুতরাং আমরা এই সরকার জনগণের ব্যাপক ম্যান্ডেট নিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করতে পারি না। সেই কারণেই আমরা বলতে পারি, বা বিরোধীরা বলে, ইভেন আমার দলের চেয়ারম্যান সাহেব গতকালকে বলেছেন যে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের একটা সুযোগ বা যে পদ্ধতি ছিল সেটা একেবারেই নির্মূল হয়ে গেছে বলা চলে। অনেকাংশেই সেটাকে বলা চলে একেবারেই নির্মূল করে দেওয়া হয়েছে। এই উদ্দেশ্যটা একটি অসৎ উদ্দেশ্য। এর পিছনে একটু যদি আমরা তাকাই তাহলে দেখতে হবে যে এখানে শুধু কি আমরা দেশের শক্তির পক্ষে এটা সম্ভব ছিল, দেশের একটি রাজনৈতিক দলের পক্ষে এটা সম্ভব ছিল, দেশের বৃহত্তর গত কয়েকটি নির্বাচনের ফলাফলও দেখা যায় দেশের প্রায় 80%, 85%, 90%, 95% লোক অংশগ্রহণ করে না একটি নির্বাচনে। সেই নির্বাচনে সরকার এটা প্রতিষ্ঠিত হয়ে যায়। 5%, 10%, 8% ভোটের একটি অংশগ্রহণে নির্বাচিত একটি সরকার, হ্যাঁ, দেশে 40%, 50% ভোট দেখিয়ে সরকারে আসে। তারপরে দেখা যায় সেই সরকারটি তাদের যাচ্ছে তাই ভাবে সরকারটি চালায়। সরকারটি আসলে কি সরকারের ক্ষমতায় এই কাজটি করতে পারে? মোটেই আমি সেটা বিশ্বাস করতে চাই না। কারণ আমরা একটি ছোট দেশ, প্রতিবেশী অনেক বড় কিছু দেশ আছে, 2-1টা দেশ প্রতিবেশী আছে আমাদের পাশে, যারা আমাদের স্বাধীনতায় যাদের অবদান আছে, তারা কিন্তু স্বাধীনতার পর থেকে আমাদেরকে নানা রকম বিড়ম্বনাও করেছে। আমাদের বর্ডারে প্রতি মাসেই 2-4 জন করে তারা মেরে ফেলতেছে, বিনা বিচারে মেরে ফেলতেছে। খোদ ভারতের ভিতরেই কথা উঠেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে এটা তো মানুষ যদি অপরাধ করে, আমার দেশে একটা মানুষ গরু আনতে যাক আর বেড়াইতে যাক আর অন্য কোনো কারণে যাক, আইন লঙ্ঘন করলে, সীমানা পিলারের আইন লঙ্ঘন করে, 2 দেশের আইন লঙ্ঘন করলে সে বিচারের আওতায় আসতে পারে, তাকে বিচারের আওতায় নেওয়া যেতে পারে। পাখির মতো গুলি করে মেরে ফেলতেছে, লাশ গুম করে ফেলতেছে, লাশ টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। কিছুদিন আগেও আমি একটা ভিডিওতে দেখলাম যে বিজিবির এক সদস্য গুলি করতে করতে আমাদের বর্ডারের ভিতরে ঢুকে গেছে। সরকারের নিয়ন্ত্রণ আছে আমাদের বিজিবি, তাদের ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্য আমাদের বাংলাদেশের এক সীমান্তবর্তী একটি গ্রামের ছেলেকে
দৌড়াইতে দৌড়াইতে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, খুব কাছে গিয়ে তাকে গুলি করে দিয়েছে। মানুষ অনেক সময় দৌড়ে পালাই গেলে তো ভয় দেখায় সরে আসে, তাদের মধ্যে সেই মূল্যবোধটুকুও নাই। তো যে দেশের স্বাধীনতা এবং সরকারের উপর আরেকটি দেশের এরকম প্রভাব থাকে, যে দেশের সীমান্ত এরকম অরক্ষিত, সেই দেশের সরকার, সেই দেশের জনগণের নির্বাচিত সরকার দ্বারা পরিচালিত হচ্ছে, এটা আসলে বিশ্বাস করা অনেক কঠিন। এইখানে আপনাকে মনে রাখতে হবে, যখন অধিকাংশ জনগণের অংশগ্রহণে যদি কোনো জিনিস না হয়, সেখানে জনগণের আস্থা থাকে না, জনগণের শ্রদ্ধা থাকে না, আইন মানার মতো যে ইথিক্স থাকে, নিয়মকানুন থাকে, সেগুলো মানুষ মানতে চায় না। মানুষ তখন বেপরোয়া হয়ে যায়, মানুষ তখন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এখন সর্বশেষ যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, এলোমেলোভাবে দেশটা চলছে, দেশের বাজার ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা, দেশের সামগ্রিক আইন কানুনের অবস্থা। আপনি সরকারি দলের লোকদেরকে আপনি দেখেন, তাদের জীবনযাপন দেখেন, তাদের এমন এমন আমি মানুষ, অসংখ্য মানুষ চিনি সরকারি দল করে, তাদের কোনো ব্যবসা বাণিজ্য নেই, একটি ট্রেড লাইসেন্সও নেই, কিন্তু তারা দামি দামি গাড়ি হাঁকিয়ে চলছে। আজকে 17-18 বছর তারা ক্ষমতায়, তাদের কোনো ব্যবসা বাণিজ্য নেই। তাদের অতীত ইতিহাস অনেকের আমরা জানি, যার কোনো রকম ছোটোখাটো ব্যবসার রেফারেন্সও নেই। সেরকম মানুষগুলো কি করে? এরা সচিবালয়ে বিভিন্ন কাজে তো আমরা যাই, আমরা দেখি তো ছাত্রলীগের, যুবলীগের এক্স এবং বর্তমান কত ছেলেমেয়েরা সচিবালয়ে ঘুরতেছে, এবং এরা গেলে পরে অফিসাররা কি আচরণ করে। আর আমরা যারা ব্যবসায়ী পরিচয়ে যাই, রাজনৈতিক পরিচয়টা আমরা সেখানে দিতে পারি না, কারণ দিলে আমাদেরকে পানি চাও খাওয়াবে না। তা আমরা যখন ব্যবসা বাণিজ্যের পরিচয় দিয়ে যাই, আমরা দেখি তাদের সাথে কি পরিমাণ আচরণ করে। ছাত্রলীগের খুব নিম্নমানের, খুব ছোট পর্যায়ের একজন নেতাকেও আমরা দেখি খুব ইজ্জতের সাথে সচিবরা আদর আপ্যায়ন করে, তাদেরকে হয়তো কফি খাওয়াচ্ছে, ভালো ভালো আপ্যায়ন করতেছে। আমাকে হয়তো এক কাপ রং চা কোনোরকম দিচ্ছে বা দিচ্ছে না। আমি অনেকক্ষণ বসে আছি, আমি বা আমার মতো অসংখ্য মানুষ এরকম বসে আছে, ওয়েট করতেছি। দেখা গেছে ওই ছাত্রলীগের বা যুবলীগের এক্স বা বর্তমান একজন নেতা বা নেত্রীকে নিয়ে ওই অফিসার ব্যস্ত। ওই অফিসার কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মকর্তা, তিনি কিন্তু 18 কোটি মানুষের কর্মচারী। তিনি কিন্তু সকলের স্বার্থ সমানভাবে দেখবেন। তিনি এই প্রতিজ্ঞা করেই কিন্তু এই চাকরিতে তিনি নাম লিখিয়েছেন এবং রাষ্ট্রের বেতনভোগী কর্মচারী হয়েছেন। তিনি তো তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না জনগণের প্রতি। তিনি একটি বিশেষ বাহিনীর, বিশেষ দলের আজ্ঞাবহ হয়ে কাজ করছেন। তো ওই দলটিও ঠিক এমনিভাবে একটি বিশেষ দেশের, বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠীর আজ্ঞাবহ হয়ে কাজ করছে, বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করছে বলে আমি বিশ্বাস করি না। যদি আমার দেশের একটি মানুষকে মেরে ফেলা হয় প্রতিবেশী দেশ থেকে গুলি করে, আমার দেশ থেকে সে প্রতিবাদ করতে কোনোদিন শুনি না। আজকে ভারতের একটি মানুষকে যদি বর্ডারে চিমটিও কাটা হয়, পরের দিন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ডেকে নেওয়া হবে, ওখানে যারা আমাদের হাই কমিশনার আছে তাদেরকে ডেকে নিবে। আমাদের বিজিবির কিছু সদস্য একসময় একটি সাহসী কর্মকাণ্ড করেছিল, বর্ডারের ওই পারে গিয়ে একটি ঘটনায় কয়েকজন বিএসএফ সদস্যকে গুলিবিদ্ধ করেছিল, তারা হতাহতের ঘটনা ঘটেছিল। তখন ভারতের মন্ত্রণালয়গুলোতে যারা দায়িত্ব ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল, তারা হুঙ্কার দিয়েছিল বাংলাদেশের বিজিবিকে ঘুরিয়ে দেওয়া হোক। এই ঘুরিয়ে দেওয়ার সূত্র ধরেই কিন্তু আমি ধরে নিচ্ছি যে ওই একটি কথার সূত্র ধরে তারা হয়তো 10 বছর 15 বছর পরে তাদের মিশন সাকসেস করেছে বিডিআর হত্যাযজ্ঞের মাধ্যমে। সুতরাং বাংলাদেশের মানুষ আদৌ পুরোপুরি স্বাধীন বলে আমি মনে করি না, বাংলাদেশের মানুষ পুরোপুরি নিরাপদ বলে আমি মনে করি না। এবং বাংলাদেশের যে রাজনৈতিক দলটি, এখন বৃহৎ রাজনৈতিক দলটি, যার হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধুর ডাকে দেশটি স্বাধীন হয়েছে, যে দেশ আমার বাবা চাচারাও মুক্তিযোদ্ধা, আমার বাবা চাচারাও তাদের ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করেছে, তাদের সাথে যুদ্ধ করেছে, ছাত্রলীগ করেছে, অনেকে এখনও আওয়ামী লীগের সাথেও জড়িত আমার পরিবারে। কিন্তু এই যে ঘটনাটি আজকে ঘটলো, বাংলাদেশে এত বড় একটি নোংরা ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, এটি একদিনে কিন্তু ঘটেনি। এখানে নানান রকমের ব্যাপার রয়েছে। দেশের স্বার্থ এই সরকারটি কিন্তু রাখতে পারছে না। এই সরকার কিভাবে চলছে, কেমনে চলছে, এটা একমাত্র বলা চলে মাহমুদ মাখন সরকার। আমরা একটা বিরতি নিতে চাই।